হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো পরিবেশের কোন কোন প্রশ্নগুলো ভালো করে করলে তোমরা প্রত্যেকেই 15 পাবে। তো চলো আর দেরি না করে শুরু করছি। তোমাদের প্রথম চ্যাপ্টার পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এটা থেকে প্রশ্ন থাকবে। আমাদের চারপাশের ঘটনাসমূহ থেকে প্রশ্ন থাকবে। মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন বেশিরভাগ থাকবে। তো চলো কি কি প্রশ্ন করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, গাজরের যে অংশটি আমরা খেয়ে থাকি তা কোনটি? তা হলো উদ্ভিদের মূল। ঠিক আছে। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির জন্য শক্তি পায় যেখান থেকে, সেটা কি না সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি শক্তি পায় সূর্য থেকে। যেটা লাল কালারে মার্ক করা আছে এগুলো কিন্তু উত্তর। যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো এগুলো কিন্তু ভালো করে যাবে। তারপরে প্রশ্ন, পরাগ মিলনে সাহায্য করে ফুলের কোন অংশ? উত্তর হবে পরাগ রেণু। চোর কাটা হলো এক ধরনের কি? দেখো, চোর কাটা কিন্তু এক ধরনের ফল। সাধারণত উদ্ভিদের যে অংশ থেকে নতুন চারাগাছ জন্মায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বীজ। এদের মধ্যে কোন প্রাণী ফুল থেকে খাবার সংগ্রহ করে? উত্তর হবে মৌমাছি। ঠিক আছে, ফুল থেকে খাবার সংগ্রহ করে। কড মাছের যকৃতের তেলে যে ভিটামিন পাওয়া যায় তার নাম কি? সেটা হচ্ছে ভিটামিন এ। দেখো, তোমাদের কিন্তু 15তে পরীক্ষা হবে ঠিকই, শর্ট প্রশ্ন বেশি থাকবে, তাই যেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি ভালো করে প্রত্যেকটা তৈরি করবে। এদের মধ্যে কোন পাখিটি ঝাড়ুদার পাখি নামে পরিচিত? বা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, ঝাড়ুদার পাখি কাকে বলা হয়? উত্তর হবে কাক। স্টেপটোমাইসিস হলো এক ধরনের ড্যাশ কি না মানে ব্যাকটেরিয়া, একটু ভাইরাস নয় কিন্তু। স্টেপটোমাইসিস হলো একটা ব্যাকটেরিয়া। ইস্ট হলো এক প্রকারের ড্যাশ। ইস্ট কি না এক প্রকারের এককোষী ছত্রাক। দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে কি? দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে ল্যাক্টোবাসিলাস। তারপরে প্রশ্ন, এদের মধ্যে কোন প্রাণী থেকে সিল্ক পাওয়া যায়? উত্তর হবে রেশম মথ। রেশম মথ থেকে কিন্তু সিল্ক পাওয়া যায়। তারপরে প্রশ্ন, তন্তু কি? দেখো, সুতির জামা কাপড়ের মধ্যে সুতোর থেকেও যে সরু অংশগুলো দেখা যায় সেগুলোকে তন্তু বলে। তন্তু দিয়ে জামা কাপড় ছাড়া আর কি তৈরি হয়? নারকেলের দড়ি, সুতলি দড়ি, চটের ব্যাগ প্রভৃতি তৈরি হয়। রজন কিটি কি কাজে লাগে? দেখো, রজন হলো পাইন, শাল প্রভৃতি গাছের বজ্র পদার্থ। এটি কাঠের আসবাবপত্র পালিশের কাজে লাগে। এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষাতে ভীষণ দিচ্ছে। কাগজ আমরা কোথা থেকে পাই? কাগজ কিন্তু বাঁশ গাছ থেকে পাই। ঠিক আছে। পরাগ মিলন গুরুত্বপূর্ণ কেন? না পরাগ মিলনের ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। ফুল কিভাবে পতঙ্গকে আকৃষ্ট করে? দেখো, ফুলের উজ্জ্বল রং ও মিষ্টি গন্ধ পতঙ্গকে কি করে? আকৃষ্ট করে। ঠিক আছে। একটি পরজীবী প্রাণীর উদাহরণ দাও। একটি পরজীবী প্রাণীর উদাহরণ হচ্ছে উকুন। উকুন কিন্তু একটি পরজীবী প্রাণী। প্রত্যেকটা প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হবে স্বর্ণলতা। তোমরা হয়তো দেখেছো, হয়তো গাছে দেখবে হলুদ হলুদ সরু সরু, সেই দেখতে চাউমিনের মতো খানিকটা লাগে। ঠিক আছে, তো সেরকম সেগুলো হচ্ছে স্বর্ণলতা। স্বর্ণলতার এরকম নাম কেন হয়েছে? না এদের রং সোনার মতো হলদে হওয়ার জন্য নাম হয়েছে স্বর্ণলতা। মধু কোথা থেকে পাওয়া যায়? মধু মৌচাক থেকে পাওয়া যায়। মৌলি কাদের বলে? যারা বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসেন তাদের বলে মৌলি। বোঝা গেল? মৌলি কিভাবে মধু সংগ্রহ করেন? না মৌলিরা মৌচাকে প্রথমে ধোয়া দেয়, ধোয়া দিয়ে মৌচাকের মানে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু সংগ্রহ করেন। দুধ থেকে কি কি খাদ্যদ্রব্য তৈরি হয়? দেখো, দুধ থেকে দই, মাখন, ঘি, ছানা প্রভৃতি খাদ্যদ্রব্য তৈরি হয়। তারপরের প্রশ্ন, পাঠা বা মুরগির মেটে আসলে কি? এটা হচ্ছে যকৃৎ বা লিভার। কড মাছের যকৃতের তেলে কি কি ভিটামিন থাকে? ভিটামিন এ ও ভিটামিন ডি। ভিটামিন এর কাজ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। পরিবহনে সাহায্যকারী দুটো প্রাণীর নাম যেগুলো আমাদের যাতায়াতে পরিবহন সাহায্য করে, কি কি না গরু ও ঘোড়া। তোমরা হয়তো দেখেছো আগেকার দিনে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছিল, তো সেটাই এখানে বলছে যে পরিবহন সাহায্যকারী দুটো প্রাণীর নাম। উত্তর হবে গরু এবং ঘোড়া। একটি জীবাণুনাশক ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর কি হবে? স্টেপটোমাইসিস। একটি জীবাণুনাশক ব্যাকটেরিয়া হলো স্টেপটোমাইসিস। এরপরে প্রশ্ন, গাছ কিভাবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? দেখো, গাছ সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। এইভাবে গাছ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে। দেখো, গাছ সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। এইভাবে গাছ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে। ভালো করে করবে। তারপরে প্রশ্ন, পরাগ মিলন বলতে কি বোঝো? দেখো, ফুল থেকে খাবার সংগ্রহ করার সময় প্রাণীর দেহের নানা অংশে ফুলের পরাগণু লেগে যায়। এবার ওই প্রাণীটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন কি হয়? তার গায়ে লেগে থাকা পরাগরেণু সেই ফুলের ওপর পড়ে। একেই বলা হয় পরাগ মিলন। বোঝা গেল? তারপরে প্রশ্ন, বাদুড় কিভাবে বীজ ছড়াতে সাহায্য করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রথম চ্যাপ্টারে যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি বলছি এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতোই প্রশ্ন, তো এই প্রশ্ন কিন্তু একটা স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখো। ঠিক আছে। তো দেখো, বাদুড় ফল খায় কিন্তু বীজ হজম করতে পারে না, তাই বাদুড় যখন মলত্যাগ করে তখন বাদুড়ের মলের সাথে বীজগুলো বেরিয়ে আসে, মাটিতে পড়ে যায়, ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে নতুন চারাগাছ জন্মায়। তারপরে প্রশ্ন, ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, অ্যাজোলা হলো এক প্রকার পানা। তো এদের পানায় এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যারা পরিবেশে যে নাইট্রোজেন শোষণ করে রাখে। এই শোষিত নাইট্রোজেন জমিতে সারের কাজ করে, তাই ধান খেতে কি করা হয়? অ্যাজোলা চাষ করা হয়। ঠিক আছে। তারপরের প্রশ্ন, মিথজীবিতা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রকৃতিতে যদি দুটি ভিন্ন প্রকৃতির জীব পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে
একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, তবে তাদের মধ্যে কাজে সম্পর্ক, তাকে বলা হয় মিথজীবিতা। বোঝা গেল? তারপর কি, পরজীবী কাদের বলে? যে সকল জীব জীবন ধারণের জন্য ভিন্ন প্রকৃতির অন্য কোনো জীবের ওপর নির্ভরশীল হয় তাদের পরজীবী জীব বলে। ওকে, এরপর দেখা রয়েছে তৃণভোজী প্রাণী বলতে কি বোঝো? যে সমস্ত প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু, ছাগল, হরিণ ইত্যাদি। মাংসাশী প্রাণী কাদের বলে? যে সমস্ত প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ, শিয়াল ইত্যাদি। এইভাবে তোমরা সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা পড়ে রাখবে, এটা তোমরা নিজেরাই পড়বে। গো, বক ও গরুর মিথজীবিতা পড়বে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা পড়বে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পিঁপড়ে ও জাপ পোকার মধ্যে মিথজীবিতা আলোচনা করবে। এই মিথজীবিতা কিন্তু আসবেই, একটা হলেও আসবে। ঠিক আছে, পরের প্রশ্ন, পাউরুটির গায়ে যে ফুটোগুলো থাকে সেগুলো কেন তৈরি হয়? ভালো করে করবে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় অধ্যায়ে আমাদের চারপাশের ঘটনাসমূহ, এখান থেকে কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, মোমের গলন কি ধরনের ঘটনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটি উভমুখী ঘটনা। বরফ গলে জল হওয়া কি ধরনের ঘটনা? এটা ভালো করে করবে। উত্তর কি? না, এটি একটি উভমুখী ঘটনা। ঠিক আছে, পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? না, যে ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর ঘটতে থাকে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? না, যে ঘটনা কোনো সময় নিয়মে ঘটে না তাকে বলা হয় অপর্যাবৃত্ত ঘটনা। ঠিক আছে, একটি পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ যদি জিজ্ঞাসা করে কি লিখবে? জোয়ার ভাটা হবে একটা পর্যাবৃত্ত ঘটনা, রাস্তায় গাড়ির আসা যাওয়াটা হবে একটি অপর্যাবৃত্ত ঘটনা। ঠিক আছে, তারপরের প্রশ্ন, মনুষ্য সৃষ্ট ঘটনা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না, প্রকৃতিতে যে সমস্ত ঘটনা মানুষের দ্বারা ঘটে তাদের মনুষ্য সৃষ্ট ঘটনা বলে। প্রাকৃতিক ঘটনা কাকে বলে? ভালো করে করবে। প্রকৃতিতে যে সমস্ত ঘটনা প্রকৃতির আপন নিয়মেই ঘটে তাকে বলা হয় প্রাকৃতিক ঘটনা। একটি জৈব সার, একটি অজৈব সারের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জৈব সার হচ্ছে ইউরিয়া, অজৈব সার হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। ঠিক আছে, এটি অজৈব সার। ওকে, তারপরে প্রশ্ন, দ্রুত ঘটনা কাকে বলে? মন্থর ঘটনা বলতে কি বোঝো? এগুলো নিজেরাই পড়ে নেবে। একটি দ্রুত ঘটনার উদাহরণ দাও। ঠিক আছে, ভালো করে করবে। একটি মন্থর ঘটনার উদাহরণ দাও। উদাহরণ সমেত এই যে ঘটনাগুলো, এগুলো ভালো করে পড়বে, কারণ পরীক্ষায় তোমাদের কিন্তু উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ভৌত পরিবর্তনের একটি উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটি ভৌত পরিবর্তন। বরফ গলে জল হওয়া, এটা ভৌত পরিবর্তন। ঠিক আছে, আর রাসায়নিক পরিবর্তন কোনটা হবে দেখে নাও। রাসায়নিক পরিবর্তন উদাহরণ কি হবে? না, লোহায় মরিচা পড়া। ঠিক আছে, যে পরিবর্তনটা পুনরায় ফিরে আসবে না, পুনরায় পাবো না, সেটাকে বলছে রাসায়নিক পরিবর্তন। যেমন লোহায় মরিচা পড়া থেকে কখনো তুমি ফ্রেশ লোহাতে আনতে পারবে না। ঠিক আছে, কোন পরিবর্তনে পদার্থের রং পাল্টায়? কোন পরিবর্তনে? না, রাসায়নিক পরিবর্তনে পদার্থের কি হয়? রং পাল্টে যায়। ঠিক আছে, একটি কাচের বোতলের মুখে তার ধাতুর ঢাকনাটি এসে বসে আছে, তুমি কিভাবে এটি খুলবে? এটা ভালো করে পড়বে। ওকে, যে কটা প্রশ্ন তোমাদেরকে আমি বলছি, পানীয় জলে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পানীয় জলে ঝাঁঝালো গন্ধ কেন পাওয়া যায়? দেখো, পানীয় জলে জীবাণু নাশ করার জন্য ক্লোরিন মেশানো হয়। এই ক্লোরিনের উপস্থিতির জন্য পানীয় জলে ঝাঁঝালো একটা কি থাকে? গন্ধ থাকে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, জামা কাপড়ে দাগ লাগলে লেবুর রস দেওয়া হয় কেন? দেখো, জামা কাপড়ে দাগ লাগা অংশে লেবুর রস দিলে লেবুর রস রাসায়নিক পরিবর্তন ঘটায়, ফলে দাগ মিলিয়ে যায়। এরপরে প্রশ্ন, অভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনভিপ্রেত ঘটনা বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটাও ভালো করে করবে। রেল লাইনে দুটি লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? এটাও কিন্তু খুব ভালো করে করবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এমন একটি ঘটনা উল্লেখ করো যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয় কিভাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে একমুখী ঘটনা বলতে কি বোঝো? বাকি উত্তরটুকু দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। তারপর উভমুখী ঘটনা বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিনিকে গরম করা কি ধরনের ঘটনা? প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, ভালো করে করবে। স্বচ্ছ চুন জলে ফু দিলে ঘোলা হয়ে যায় কেন? ঠিক আছে, সবজি ছোট ছোট করে কেটে রান্না করা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচারে ভিনিগার মেশানো হয় কেন? তো এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন। এই প্রশ্নগুলো করো, এখান থেকেই কমন পাবে। এরপর চলো সব মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ থেকে কি কি করবে, অর্থাৎ 3 নম্বর অধ্যায় থেকে কি কি করবে। পদার্থের কয়টি অবস্থা? কি কি? 3টি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস জ্বলতে সাহায্য করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর কি হবে? উত্তর হবে অক্সিজেন। অক্সিজেন গ্যাস কিন্তু জ্বলতে সাহায্য করে। বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। মনে রাখবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকলে কিন্তু সেখানে আগুন ধরবে না। ঠিক আছে, কোন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য, নিজে আগুন মানে নিজে দাহ্য, নিজেকে ওই গ্যাসটা নিজে পুড়বে কিন্তু কখনো জ্বলতে সাহায্য করে না। সেটি কোন গ্যাস? উত্তর হবে হাইড্রোজেন। তারপরে প্রশ্ন, তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লেখো। তড়িতের সুপরিবাহী অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে তড়িতের সুপরিবাহী অধাতু।
তারপরে প্রশ্ন, বায়ুর উপাদান কি কি? দেখো, বায়ুতে প্রথম নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস দেখা যায়। এগুলো হচ্ছে বায়ুর উপাদান। মৌলিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত পদার্থকে বিশ্লেষণ করলে একমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ। যেমন অক্সিজেন, তামা, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কাকে বলে? না, যে সমস্ত পদার্থ এক বা একাধিক মৌলিক পদার্থ বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে পদার্থ তৈরি হয় তাকে বলা হয় যৌগিক পদার্থ। ঠিক আছে, দুটি যৌগিক পদার্থের উদাহরণ দাও। জল কিন্তু যৌগিক পদার্থ, মিথেন হলো যৌগিক পদার্থ। পরীক্ষা যদি ঘুরে প্রশ্ন আসে জল কি পদার্থ, মৌলিক না যৌগিক, উত্তর লিখবে জল যৌগিক পদার্থ। কারণটা বলে দিই, কারণ জলের সংকেত হচ্ছে H2O, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে কিন্তু যৌগিক মানে জলটা তৈরি হচ্ছে। তাহলে জল যৌগিক কেন হচ্ছে বুঝতেই পারছো, কারণ মৌলিক হলে সেটা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। কিন্তু জলের মধ্যে তো আমরা দুটো পাচ্ছি, হাইড্রোজেনও পাচ্ছি, অক্সিজেনও পাচ্ছি। ওকে, দেখো একটু আগেই বললাম জল কি কি উপাদানে গঠিত, হাইড্রোজেন আর অক্সিজেন, বুঝতেই পারছো। এরপরে প্রশ্ন, নাইট্রোজেন চিহ্ন কি? নাইট্রোজেন চিহ্ন হচ্ছে N। সংকেত বলতে কি বোঝো? না, যৌগিক পদার্থে একটি অণুকে যার দ্বারা সংকেত প্রকাশ করা হয় তাকে বলা হয় সংকেত। জলের সংকেত কি? একটু আগে বলেছিলাম H2O হচ্ছে জলের সংকেত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে প্রশ্ন, মিশ্র পদার্থ কাকে বলে? না, যে পদার্থে একাধিক পদার্থ মিশে থাকে, মানে যে পদার্থে একাধিক পদার্থ মিশে থাকে তাকে বলা হয় মিশ্র পদার্থ। দ্রবণ কি যৌগিক না মিশ্র পদার্থ? দ্রবণ হলো মিশ্র পদার্থ। একটি দ্রবণের কয়টি অংশ কি কি? একটি দ্রবণের দুটি অংশ, দ্রাবক এবং হচ্ছে দ্রাবক। ঠিক আছে, দ্রাবক কি? না, দ্রাবক হচ্ছে দ্রবণ তৈরির সময় যে পদার্থটা ঘুলে যায় তাকে বলা হয় দ্রাবক। আর দ্রাবক কি? না, দ্রবণ তৈরির সময় যার মধ্যে ঘুরে যায় তাকে বলা হয় দ্রাবক। ওকে, তাই দ্রাব আর দ্রাবকটা কিন্তু গুলাবে না। চিনির শরবত দ্রাবক কি? দেখো, চিনির শরবতের দ্রাবক হচ্ছে কে? চিনি। বোঝা গেল? পরিস্রাবণ কাকে বলা হয়? দেখো, ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতিকে বলা হয় পরিস্রাবণ। ওকে, পরমাণু অণুর মধ্যে পার্থক্যটা ভালো করে করবে। ধাতুকল্প কাকে বলে? দুটি উদাহরণ দাও। দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? জলকে উত্তম দ্রাবক বলা যায় কেন? তারপরে প্রশ্ন, ক্লাসেন কি? তো এই হচ্ছে তোমাদের বিজ্ঞানের সাজেশন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এই প্রশ্নগুলো ভালো করে করো, প্রত্যেকেই গ্যারান্টি সহ বলতে পারি 15তে 15 পাবেই পাবে। ঠিক আছে, এখনও পর্যন্ত যে বা যারা প্রিপেয়ার হওনি, টেক্সটের কোনো চ্যাপ্টার পড়োনি, তারা যদি শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে যাও তারাও কিন্তু 15তে 15 পাবে। সুতরাং ভিডিওটা কিন্তু ভালো করে সবাই প্রত্যেকেই পড়ো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুকে শেয়ার করে দিও। ঠিক আছে, আর নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।